অবশেষে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূলের হার এবার। দলটির প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন তার নিজের আসনেই। পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে তার দল পেয়েছে মাত্র ৮১টি। দলটির এই ভরাডুবির নেপথ্যে কি, এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, পশ্চিমবঙ্গে তো ১৫ বছর পরে ক্ষমতা একটা পালাবদল আমরা দেখতে যাচ্ছি। তো এই যে বিজেপির বিপুল পরিমাণে বা বিপুল ভোটে জয়, তো এই জয়ের পরে আসলে সেই রাজ্যের কি অবস্থা? আমরা একটু আগে অনলাইনেও খবর করেছি এটা নিয়ে, যে ধরেন এতদিনের 15 বছর ধরে একটা শাসন ক্ষমতার পরিবর্তনের পর কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটেছে, যেমন ধরেন কিছু হিংসার ঘটনা ঘটেছে আর কি। কিন্তু সেটা এখনো পর্যন্ত মানে খুব বড় স্কেলে হয়েছে এটা বলার মতো অবকাশ নেই। যেটা হয়েছে, তৃণমূলের কিছু কিছু পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এটা কিন্তু আপনার মফস্বলের দিকে বেশি। হ্যাঁ, এমনিতে গতকালই আমরা দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাখাত মেমোরিয়াল স্কুলে যখন উনি তার গণনা কেন্দ্রে গেছিলেন, তখনও কিন্তু চোর চোর ধ্বনি উঠেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেছেন তখনও দুই ধরনের গেছিল। কিন্তু গতকাল অত বড় কিছু ঘটেনি। গতকাল হয়েছে রাত্রির দিক থেকে কিছু হয়েছে, আজকে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু খুব বড় স্কেলে সেইটা এখনো পর্যন্ত মানে ঘটেনি বলেই মনে হচ্ছে, আমরা অন্ততপক্ষে পাইনি। আর হচ্ছে যে এবারের নির্বাচনটা তো ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা মানে অভূতপূর্ব নির্বাচন, যে পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে ২০-২৫ জন মানুষ মারা যায়। আর এই নির্বাচনগুলো প্রতিদিন আপনার সহিংসতা, এমনকি গত ২১ সালের নির্বাচনেও কিন্তু প্রচুর সহিংসতার খবর আপনি পাবেন। সেই জায়গাটায় এবার একেবারে মানে সহিংসতা মুক্ত একটা নির্বাচন হয়েছে আর কি। সেটা নিয়ে নানা রকম কথা থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে অভূতপূর্ব একটা নির্বাচন এবং পশ্চিমবঙ্গের এবং ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভোট প্রয়োগের ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার পরে এখন মানে বিজেপির এই যে ভূমিধস বিজয় আর কি, সেই জায়গাটাতে তারপরে যে ঘটনা, এখন পর্যন্ত যে ঘটনাগুলো, এরপরে আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে বদল কিন্তু বদলা নয়, পরিবর্তন কিন্তু বদলা যেন না হয়। তো সেটা আসলে মাঠ পর্যায়ে সমস্ত জায়গায় যে পালিত হচ্ছে তা না, কিন্তু সেটা খুব বড় স্কেলে হচ্ছে সেটাও না। আচ্ছা, তো এই যে তৃণমূলের যে পরাজয় বা ভরাডুবি আমরা বলছি, এই ভরাডুবির কারণটা কি? এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে আসন তিনি সেখানেও হারিয়েছেন, অনেক ভোটে। এর পেছনে কারণ কি? আচ্ছা, এ তো নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এখন হচ্ছে। আমরাও দেখছি তাদের যারা রাজনৈতিক ভাষ্যকার যারা আছেন পশ্চিমবঙ্গে, তাদের দেখেছি, তাদের কথা শুনেছি, লেখা পড়ছি এবং তাদের কারো কারোর সঙ্গে কথাও বলেছি। তো মানে এর তো ধরেন একটা সুনির্দিষ্ট একক ঘটনায় তো একটা এত বড় সরকার পড়ে যাওয়ার ব্যাপারটা হয় না। এখন আমি আপনাকে যদি বলি যে ধরেন ১৫ বছর ধরে একটা শাসক ক্ষমতায় আছে এবং যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানে মানুষ শিক্ষার মতো জায়গায় একটা চাকরি নেবে, সেই জায়গায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে কোনো কোনো ক্ষেত্রে দেখা জেল খেটেছে দুর্নীতির দায় তৃণমূলের মন্ত্রী, তাকে কিন্তু এবার প্রার্থী করা হয়েছিল। সেই জায়গাটা থেকে যদি বলি যে এই ১৫ বছরের শাসকের প্রতি যে বিরাট, যেটা কিনা অনেক জায়গায় ঘটে, সেটার একটা মানে ব্যাপক প্রয়োগ আমরা দেখেছি। আসলে পুরো ভোটের প্যাটার্নটাই হয়ে গেছিল নো মমতা, তাই তো? ঠিক আজ থেকে ১৫ বছর আগে যেটা ঘটেছিল হচ্ছে সিপিএম এর ৩৫ বছরের রাজত্বের বিরুদ্ধে মমতার তো নিঃসন্দেহে একটা সংগ্রামী ঐতিহ্য আছে তার রাজনীতির এই জায়গায় আসার। আপনি জানেন যে ২০০৮ সালে তিনি তৃণমূল কংগ্রেস করেছিলেন, ১১ সালে তিনি নির্বাচন করলেন, তার আগে তিনি কংগ্রেসে ছিলেন। তার তৈরি হওয়াটাই হচ্ছে এ ধরনের একটা মানে অত্যন্ত শক্তিশালী সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে আর কি। তিনি সেই আন্দোলনের মধ্যে দিয়ে আসা একটা মানুষ, সেই আন্দোলনের মধ্যে দিয়ে আসা মানুষটা আজকে এইরকম একটা, তিনি যে নির্বাচনে জয়ী হয়েছিলেন ২০১১ সালের নির্বাচনে, সেখানে কিন্তু ছিল নো সিপিএম। ঠিক ১৫ বছর পরে সেই নতুন করে সেটা হলো নো মমতা। এখন এখানে আরও অনেক কারণ আছে, যেমন ধরেন যে একটা কথা তো বলা যায় যে, একটা তো বললাম আপনাকে শাসকের প্রতি যে বিরাগ সেটা আছে, ভয়ানক রকমের দুর্নীতি আছে। মাঠ পর্যায়ে অনেকে বলছেন মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীদের যে মানুষের প্রতি আচরণ এবং মানুষকে বিরক্ত করা, তাদের দুর্নীতি, এই জিনিসগুলোকে
মমতার থেকে, যে মমতা কিনা ছিলেন মা এবং মাটির কথা তিনি বলতেন, সত্যিকার অর্থে তার কিন্তু এক ধরনের অ্যাপিল ছিল এইরকম, সেটার থেকে তিনি অনেকটা দূরে চলে এসেছিলেন। এই প্রসঙ্গে আরেকটু বলি যে এসআইয়ের একটা বিষয় আছে, যে সেখানে প্রচুর মানুষ, প্রায় ধরেন 30 লক্ষের কাছে 26 লক্ষের মতো মানুষ তারা ভোট এবার দিতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলছেন যে খুবই সুনির্দিষ্টভাবে এই কাজটা করা হয়েছে, মানে আপনার ইচ্ছাকৃতভাবে কাজটা করা হয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে এই জায়গাটাতে পশ্চিমবঙ্গে কিন্তু আপনার এই ধরনের যে ছাপ্পা ভোট দেওয়ার ব্যাপারটা, ভুয়ো ভোট দেওয়ার ব্যাপারটা, এগুলো সবসময় ছিল। এখানে বাদ গেছে মৃত ব্যক্তি, এখানে বাদ গেছে যাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে ইত্যাদি নানা রকম আছে। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কোনো জায়গায় এটা সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ আছে। কিন্তু যেটা মানে ধরেন 35 বছরের সিপিএম আমলে কিন্তু যে অবস্থাটা ছিল মমতার সময়, এটার একটা ঠিক উল্টো ঘটনাই ঘটেছিল আর কি। হ্যাঁ, তো উনি ওই ভোটে ভালোভাবে জয়ী হয়ে আসলেন বটে, কিন্তু যেটা হলো তিনি কিন্তু পূর্বের সংস্কৃতিই ফলো করেছিলেন। সেখানে 15 বছর ধরে ধরেন যে নির্বাচনগুলো হয়েছে, আমরা সেগুলো এগুলো অনেক ক্ষেত্রেই তো নির্বাচন, প্রহসনের নির্বাচন হয়েছে আর কি। হ্যাঁ, ধরেন ভোট দিতে দেওয়া, মানে ওই মেকানিজম যেটা সিপিএম করে রেখেছিল যে তার ভেতর মানে যাদেরকে তারা পছন্দ হবে না সেই মানুষগুলোকে ভোট দিতে দেবো না, এবং আমাদের যারা লোক তারা ভোট দিক, এবং তারপরে হচ্ছে ছাপ্পা ভোট দেওয়া ইত্যাদি নানা রকম করা। স্থানীয় সরকারের নির্বাচনের প্রায় 30% মতো আসনে কখনো ভোটই করতে দেয়নি তৃণমূল। এবং দেখেন গত কয়েক বছরে তাদের কোনো কলেজের নির্বাচন হয়নি, ছাত্র সংসদের নির্বাচন হয়নি, তাদের অনেক জায়গাতে নির্বাচন হয়নি। এই যে জায়গাটা, কিছুক্ষণ আগে আমি আনন্দবাজার পত্রিকার অনলাইনের যিনি প্রধান অনিন্দ জানা, উনি খুবই বড় একজন রাজনৈতিক বিশ্লেষক, তো তিনি একটা মজার উদাহরণ দিলেন যে মমতা ব্যানার্জির কিন্তু এক ধরনের একটা যে ভাবমূর্তি ছিল যে আমি তোমাদের লোক, এই যে সাধারণ মানুষের কাছে তার যে ছুটে যাওয়া, সাধারণ মানুষের তার সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার জায়গায় খুব বড় ধরনের একটা মানে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। উনি একটা মজার উদাহরণ দিয়েছেন যে দেখো, যদি আমি 20 তলার একটা ভবনে যাচ্ছি, আমি লিফটে উঠছি, তো আমি একবারে উঠে চলে গেলাম, কিন্তু এই যে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা যে মানুষগুলো কি করছে না করছে এটা কিন্তু আমার দৃষ্টির মধ্যে নেই। তিনি সেই মানুষগুলো থেকে দূরে চলে গেছিলেন। আর যেটা বলার ব্যাপার যে এই যে আপনি যে তারা যে বারবার এই ধরনের প্রহসনের নির্বাচনগুলো করেছে, তাতে কি হয়েছে? তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার আসলে সমর্থনটা কতটুকু, তার মানুষের তার প্রতি মানে যদি কোনো বিরাগ থাকে, মানুষের তার প্রতি যদি ক্ষোভ থাকে, এই ক্ষোভটাও তো তিনি টের পান। তারা এবার ভেবেছিলেন যে বড়বারের মতো যে নির্বাচনটা করে মানে এসছে তারা সেভাবেই করবেন। কিন্তু এবার বাদছে যে কয়েকটা জিনিস, একটা হচ্ছে এসআইআর মাধ্যমে আপনি বললাম যে সেখানে নিঃসন্দেহে মানে অনেক হয়তো কাজও আছে, কিন্তু ডুয়েল ভোটার থেকে শুরু করে এই ছাপ্পা ভোট দেওয়ার যে তাদের চেষ্টা, সেটা কিন্তু সেটা তাদের আর করার কোনো উপায় ছিল না। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কঠোরতম অবস্থান। হ্যাঁ, যে মানুষগুলোকে তারা এতদিন ধরে ভোট দিতে দেয়নি, নির্বাচন কমিশন সেই আস্থা তৈরি করেছে মানুষগুলোর ভিতরে যে আপনি ভোট দিতে চান, নির্বিঘ্নে আপনাকে ভোট দিতে পারবেন। এবং দেখেন মুহূর্তের প্রশাসনের ব্যাপক তাদের বিশ্লেষণেই দেখেছি যে এই দলটা, তৃণমূল কংগ্রেস দলটা অনেক বেশি পুলিশ নির্ভর হয়ে পড়েছিল আর কি, একটা পুলিশি দলে পরিণত হয়েছিল। মানে তার নির্বাচনের, তার ভোটের প্রচার থেকে শুরু করে যে কোনো প্রচারে লোক নিয়ে আসা থেকে শুরু করে সমস্ত কাজই করতেন আসলে পুলিশ অফিসাররা। তো এই যে পুলিশি নির্বাচন ব্যবস্থা, সেটাকে মানে পুলিশের একদম প্রথম স্তরের সমস্ত কর্মকর্তাকে মানে ছেড়ে রাজ্য থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যিনি পুলিশের কলকাতার প্রধান ছিলেন তাকে তামিলনাড়ু থেকে দেয়, এরকম অনেকগুলো মানুষকে। যখন যে দলটা ভীষণভাবে পুলিশ নির্ভর হয়ে গেছিল, তখন তার সেই কাছের পুলিশগুলো কেউ নেই। এখন যে পুলিশ আছে তাই কথা শুনছে না, এবং সেই পুলিশের ভেতরে এমন ভীতির সঞ্চার নির্বাচন কমিশন করেছে যে তুমি যদি কোনো ঝামেলা করো তাহলে কিন্তু তোমার নির্ঘাত শাস্তি হবে। এই ভীতিটা পুলিশ এবং সাধারণ প্রশাসনের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও এসছিল, এবং তারা কিন্তু এই জায়গাটায় কাজ করছে। এই যে সামগ্রিক যে বিষয়গুলো বললাম, এই জিনিসগুলো আসলে আজকার মূল কথাটা হচ্ছে যে এতদিনের মানে নানা রকম যে দুর্নীতির ঘটনা বলেন, বলেন, একজনের কথা বলা যায় যে তিনি জেল খেটে এসেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, তার মতো মানুষকে কিন্তু এবার তারা তৃণমূল প্রার্থী করেছে। তো জেল খেটে আসা
মানে আদালতে প্রমাণিত হওয়া যে মানুষটা, তাকেও যদি নির্বাচনে প্রার্থী করে তাহলে আসলে কি বার্তা যায়? আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যে দীর্ঘদিনের যে শাসন, তার বিরুদ্ধে আসলে এটা একটা খুব বড় ধরনের জনরায়। পার্থশঙ্কর সাহেব, আমি আপনাকে প্রশ্ন করতাম আসলে যে এখানে বিজেপির এই সংখ্যা গরিষ্ঠতার পেছনে ফ্যাক্টরগুলো কি ছিল, এবং আপনি সেখানে আসলে বেশ ভালোভাবেই সেগুলো তুলে ধরেছেন। আসলে তৃণমূলের যেগুলো দুর্বল জায়গা সেই জায়গাগুলোতে আসলে যদি বলি যে তৃণমূলের যে স্ট্র্যাটেজি আর সেগুলো আসলে কাজ করেনি, বিজেপির গুলো কাজ করেছে। তৃণমূলের কি ছিল? ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে বললাম যে এক ধরনের প্রতিষ্ঠান বিরোধিতা, তার ভেতর দিয়ে কিন্তু মমতা নেত্রী হয়ে উঠেছিলেন আর কি। হ্যাঁ, কিন্তু যখন তিনি ক্ষমতায় এলেন তখন তিনি কোন প্রতিষ্ঠানকে পেলেন? তারপরেও তিনি বিরোধিতা বজায় রেখেছিলেন কেন্দ্র। যে যখনই তিনি কোনো কিছু করতেন যে কেন্দ্র আমাকে করতে দিচ্ছে না বা এরকম একটা কেন্দ্র, কিন্তু তার একটা ছদ্মশত্রু ছিল হচ্ছে কেন্দ্র আর কি। হ্যাঁ, সেটাকে তিনি সবসময় দেখাতেন। তো সেই কেন্দ্র আর এইবার তৃণমূল যেটা করেছে, তারা এসআইআর মানে ওই নিবন্ধনের ক্ষেত্রে যে মানুষের ভোগান্তিকে, সেটাকে তারা সামনে আনার চেষ্টা করেছে। তারা আরেকটা কাজ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে এই যে বলেছে যে ওরা এলে মাছ খেতে দেওয়া হবে না, এই ধরনের উদ্ভট কথাবার্তা, হ্যাঁ, বাঙালি অস্মিতাকে জাগানোর যে চেষ্টাটা আর কি। হ্যাঁ, এই দুটো জিনিস আসলে কাজ করেনি। এসআইআর নিয়ে তারা ভেবেছিল যে এসআইআর কে কেন্দ্র করে মানুষের ভোগান্তিকে তারা মূল ইস্যু করবে, কেন্দ্রকে এই জায়গাটা থেকে কেন্দ্রের বিরোধিতা করবে। সেই বিরোধিতাটা মানুষ নেয়নি, এমনকি তার যে বাঙালি অস্মিতাকে পুঁজি করার চেষ্টা সেটাও করেনি। এবং এই ধরনের ঠুনকো কথাবার্তা যে মাছ খেতে দেওয়া হবে না বা মুক্ত মুখ করা যাবে না, সেই জিনিসগুলো আসলে মানুষ নেয়নি। আসলে এই যে আমাদের একদম প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এখন যেহেতু ক্ষমতার পালাবদল ঘটলো, এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন যে বাংলাদেশ ভারতের মধ্যে বা বাংলাদেশ কলকাতার মধ্যে যে সম্পর্ক, সেই জায়গাটা আসলে এটা পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক, সেটা আসলে কিরকম প্রভাবিত হবে? দেখেন, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সমতায় একটা রাজ্য সরকার, তো তাই নাকি? বাংলাদেশ আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর এটা একটা রাজ্য, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের দীর্ঘ সীমান্ত আছে। নিঃসন্দেহে আমাদের সাথে তাদের অনেক মানে বিষয়ে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটাতে আসলে তেমন কিছু যায় আসবে না, কারণ আমরা তো আসলে কেন্দ্রের সাথে কথা মানে বলি বা আমাদের যে কোনো কথাবার্তা তো আসলে কেন্দ্রের সঙ্গে চলে। কিন্তু তারপরেও সেই জায়গাটাতে নিঃসন্দেহে যে ধরেন মমতা ব্যানার্জির সঙ্গে অনেকের হয়তো বা এখানে পার্সোনাল লেভেলে অনেকের এরকম কথাবার্তা বলার বা সম্পর্ক থাকতে পারে, আছেই হয়তো অনেক রাজনীতিকের সঙ্গে, কিন্তু সেই তুলনায় বিজেপির এই টিমটা নতুন। তো এই নতুন মানুষদের সঙ্গে তারা কেউ কেউ, যেমন শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো মানুষ, ধরেন তিনি একজন জেলা পর্যায়ের নেতা ছিলেন, পরে কেন্দ্রীয় নেতা হয়েছেন। তারপর ধরেন তাদের যে যারা আছেন শ্রমিক ভট্টাচার্য বা স্বপন দাশগুপ্ত, এরা আমাদের দেশের রাজনীতিকদের সাথে কতটুকু পরিচিত আমি ঠিক জানি না, মানে তারা নিশ্চয়ই তাদের অনেকের থাকতে পারে। তো সেক্ষেত্রে আর নতুন সরকার এলে তো একটা মানে অপরিচয়ের যে মানে বিঘ্ন সেটা তো থাকেই। তো সেটা নিশ্চয়ই সরকারও দেখছেন, তারা হয়তো সেগুলো কাটানোর চেষ্টা করবেন। ধন্যবাদ পার্থশঙ্কর সাহা আপনার সুন্দর বিশ্লেষণের জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলছিলাম পশ্চিমবঙ্গে তৃণমূলের হার এবং সেই হারের নেপথ্যের নানা কারণ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।